শুরুতেই আমরা দেখতে পাই একটা চোর অন্ধকার ঘরের মধ্যে লকার ভেঙে কিছু একটা চুরি করার চেষ্টা করছে। আর ঠিক তখনই সে টেবিলের উপর একটা ছবি দেখতে পায়। আর ওই ছবিটা দেখে চোরটার কাছে এই ঘরটা অনেক পরিচিত মনে হয়, তাই সে ছবিটা ওখানে রেখে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরদিন সকালেই আমরা ফ্রাঙ্ককে দেখতে পাই, যে কিনা গতদিনে সেই চুরি হওয়া ঘরের ভেতরে সবকিছুই পরিষ্কার করছে। আসলে ফ্রাঙ্কের অ্যামনেশিয়ার সমস্যা আছে, মানে বয়স বাড়ার সাথে সাথে সে সবকিছুই ভুলে যাচ্ছে। যেমন গতকাল সে আসলে নিজের ঘরে চুরি করতে ঢুকে পড়েছিল। ঘরের ভেতরে নিজের এবং নিজের বাচ্চার ছবি দেখে বোঝা যায় এটা তার নিজেরই বাসা। ফ্রাঙ্ক মূলত এই বাসায় একাই থাকে, যদিও তার একটা ছেলে এবং মেয়ে আছে এবং তারা এখান থেকে অনেক দূরে থাকে, তাই ঘরের সব কাজ ফ্রাঙ্ক নিজেই করে। তো যাই হোক, দুপুরের পর ফ্রাঙ্ক শহরের একটা পুরনো লাইব্রেরিতে যায়। ফ্রাঙ্ক আসলে এখানকার লাইব্রেরিয়ান জেনিফারের সাথে দেখা করতে এসেছে। জেনিফারকে তার মনে মনে বেশ পছন্দ হয়। জেনিফার তখন ফ্রাঙ্ককে জানায়, আজকাল আর কেউ বই পড়তে লাইব্রেরিতে আসে না, সবকিছু ডিজিটাল হয়ে গেছে কিনা, তাই সবাই ডিজিটাল ভার্সনেই পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর তাই একটা অর্গানাইজেশন তাদের এই লাইব্রেরিটাকে একটা ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করে দিচ্ছে। সেই মুহূর্তে ফ্রাঙ্কের ছেলে হান্টার তাকে ফোন করে এবং তখন লাইব্রেরি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তার ছেলের সাথে কথা বলছিল সে। এমন সময় একটা দোকানের সামনে এসে সে থেমে যায় এবং দোকানের ভেতর ঢুকে সেখানকার জিনিসগুলো দেখতে থাকে। কিন্তু দোকানদার মহিলাটা ফ্রাঙ্ককে এর আগেও চুরির জন্য সন্দেহ করত, তাই সে এবারও বিভিন্নভাবে তাকে জিনিসপত্র ধরতে নিষেধ করছিল। কিন্তু ফ্রাঙ্ক এমন ভাব করে সেখান থেকে চলে আসে যেন সে মহিলার কথা শুনতেই পায়নি। এদিকে বাড়ি ফেরার সময় ফ্রাঙ্ক দেখে তার ছেলে হান্টার গাড়ি থামিয়ে তাকে পেছন থেকে ডাক দেয়। হান্টার প্রতি 10 দিন পর পর তার বাবাকে একবার করে দেখতে আসে। সে এখান থেকে বেশ দূরে থাকে, কিন্তু তারপরেও সে তার বাবাকে অনেক ভালোবাসে, এই জন্যই নিয়মিত তার খোঁজ নিতে আসে। হান্টার তার বাবাকে একটা কেয়ার সেন্টারে রাখতে চেয়েছিল, কিন্তু ফ্রাঙ্ক তার নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না, তাই হান্টারও তার সাথে বেশি জোরাজুরি করেনি। আর তার বাবাকে বলছিল, আমি তোমার দেখাশোনার জন্য একটা জিনিস এনেছি। এটা বলে সে তার গাড়ির পেছন থেকে একটা রোবট বের করে আনে। কিন্তু ফ্রাঙ্ক রোবটটাকে দেখে একদমই খুশি হয়নি, কারণ সেসব মেশিনারিজ একদমই পছন্দ করে না। তো যাই হোক, হান্টার রোবটটাকে অ্যাক্টিভেট করে তাকে বলে বাড়ি পরিষ্কার করতে এবং তাদের জন্য লাঞ্চ বানাতে। ফ্রাঙ্ক তখন তার ছেলেকে বলে, তোমার মাও এই রোবটটাকে মোটেও পছন্দ করবে না। কিন্তু হান্টার তাকে মনে করিয়ে দেয় যে তাদের আরও 30 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আর ঠিক সেই সময় রোবটটা একটা কেক বানিয়ে আনে, আর এটা দেখে ফ্রাঙ্ক অবশেষে সিদ্ধান্ত নেয় সে রোবটটাকে রাখবে। ফ্রাঙ্ক অনেকটা অনিচ্ছাকৃতভাবে রাজি হয়ে যায়, কিন্তু পরদিন থেকে রোবটটি বাড়ি পরিষ্কার করে এবং ফ্রাঙ্কের জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে। রোবটটা ফ্রাঙ্কের জন্য অনেক স্বাস্থ্যকর খাবার রান্না করে এবং বাগানে কাজ করতে শুরু করে। এমনকি রোবট ফ্রাঙ্কের সেভাও করে দেয় এবং তাকে হাঁটতে নিয়ে যায়। যখন ফ্রাঙ্ক রোবটটাকে বলার চেষ্টা করে যে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই, রোবটটি তাকে জানায় যে ফ্রাঙ্ক যদি চায় তাহলে সে তার স্মৃতি মুছে ফেলতে পারে এবং এরপর হয়তো তাকে আবারও কোম্পানিতে ফেরত পাঠানো হবে। এটা শুনেই ফ্রাঙ্ক আর কিছুই বলে না। এরপর একদিন ফ্রাঙ্ক রোবটটাকে নিয়ে আবারও লাইব্রেরিতে আসে, কিন্তু সে রোবটটাকে বাইরে অপেক্ষা করতে বলে নিচে ভেতরে যায় জেনিফারের সাথে দেখা করতে। জেনিফার তখন ফ্রাঙ্কের নতুন লাইব্রেরি মালিক জ্যাকের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে পুরনো বইগুলোর ক্যাবিনেটটি দেখায়, যা শীঘ্রই ফেলে দেওয়া হবে। এদিকে একদল ছেলেরা বাইরে তখন রোবটটাকে বিরক্ত করতে শুরু করে এবং যখন ফ্রাঙ্ক বেরিয়ে আসে রোবটটাকে পরামর্শ দেয় যে ছেলেগুলো যদি আবারও তাকে বিরক্ত করে তাহলে যেন সে সেলফ ডিস্ট্রয় অন হওয়ার নাটক করে এবং কাউন্টডাউন শুরু করে, তাহলে ছেলেগুলো ভয়ে পালিয়ে যাবে। ফ্রাঙ্ক এবং তার রোবটটি বাড়ি যাওয়ার আগে সেই দোকানের কাছে থামে যেখানে ফ্রাঙ্কের আগের বার এসেছিল, কিন্তু এবার সে দোকানে ঢুকে একটা মূর্তি চুরি করে, কিন্তু দোকানি তাকে ধরে ফেলে এবং তার পকেটে যা আছে তাই বের করতে বলে। কিন্তু তার আগেই ফ্রাঙ্ক পুতুলটা যেখান থেকে নিয়েছিল সেখানেই রেখে দেয়, আর তাই দোকানি তাকে যেতে দেয়। আজকে সে অল্পের জন্য বেঁচে গেছে, এটা ভাবতে ভাবতে সে বাড়ি চলে আসে। কিন্তু বাড়ি ফেরার পর ফ্রাঙ্কের রোবটের কাছে থাকা ব্যাগের মধ্যে সেই মূর্তিটি দেখে অবাক হয়ে যায়। ফ্রাঙ্ক যখন জিজ্ঞাসা করে এটা কিভাবে এলো, রোবটটা তখন বলে যখন দোকানে ফ্রাঙ্ক এটাকে চুরি করেছিল তখন তার কাছে মনে হয়েছে এটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ, তাই সে সুযোগ বুঝেই বের হবার সময় এটাকেও তাদের ব্যাগে নিয়ে নিয়েছিল। ফ্রাঙ্ক তখন রোবটটাকে বোঝায় যে এটাকে চুরি বলে, আর সে আরও বলে যে এর আগে চুরির কারণে সে 2বার জেলেও গিয়েছে। সে আগে জুয়েলারি চুরি করত, এগুলো সে কখনোই টাকার জন্য করতো না, মূলত একটা পারফেক্ট চুরি তাকে অনেক আনন্দ দেয়। এরপর ফ্রাঙ্ক রোবটটাকে দরজায় লক খোলা শেখাতে থাকে, আর মাত্র কয়েক সেকেন্ডে রোবটটা কঠিন লক খুলে ফেলেছিল। এটা দেখে ফ্রাঙ্ক তার উপর বেশ ইমপ্রেস হয়ে যায়। ফ্রাঙ্ক বুঝতে পারে যে তাদের নতুন চুরির সুযোগ আছে, আর তাই ফ্রাঙ্ক রোবটটাকে নিয়ে লাইব্রেরিতে যায়, যেখানে ফ্রাঙ্ক রোবটটাকে সিসি ক্যামেরার অবস্থানগুলি দেখায়। তারপর সে রোবটটাকে জেনিফারের সাথে পরিচয় করিয়ে দেয়। জেনিফার তখন ফ্রাঙ্ককে একটা পার্টিতে আমন্ত্রণ করে। তো বাড়ি ফিরে ফ্রাঙ্ক রোবটটাকে বলে যে তারা পার্টির আগের রাতেই একটা চুরি করবে। আর ঠিক সেই মুহূর্তে হান্টার ফোন করে বলে যে তার বোন ম্যাডিসন বারবার তাকে ফোন দিয়ে রোবটটি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক জোরাচুরি করছে, কিন্তু ফ্রাঙ্ক তার ছেলেকে সাফ জানিয়ে দেয় যে সে এখন তার রোবটটাকে ফেরত দিতে চায় না। যাই হোক, দেখতে দেখতে পার্টির আগের দিন চলে আসে, আর সেই রাতে ফ্রাঙ্ক তার নতুন পার্টনার রোবটটাকে নিয়ে লাইব্রেরিতে যায় এবং ডনকোটের একটা পুরাতন সংস্করণ চুরি করে। কিন্তু ফ্রাঙ্ক লক্ষ্য করে না যে সে তার চশমা ভুল করে লাইব্রেরির টেবিলের উপর রেখে চলে এসেছে। যখন ফ্রাঙ্ক বইটা পরীক্ষা করছিল তার মনে পড়ে যে হান্টার একবার তাকে চুরি শিল্প শেখানোর জন্য বলেছিল, কিন্তু সেই সময় সে তার বাচ্চাদের প্রতি খুব একটা মনোযোগ দেয়নি, আর এটা মনে করে এখন তার বেশ কষ্ট লাগে। পরদিন সকালে ম্যাডিসন ফোন করে, আর সে অবাক হয়ে যায় এটা শুনে যে ফ্রাঙ্ক রোবটটাকে নিজের কাছে রাখতে চায়। তখন ফ্রাঙ্ক ম্যাডিসনকে বলে যে তার ভাই অন্তত তার জন্য কিছু একটা তো করেছে। এটা শুনে ম্যাডিসন বেশ কষ্ট পায় আর কলটা কেটে দেয়।
ফ্রাঙ্ক জেনিফারের সাথে লাইব্রেরিতে পার্টিতে যায়, আর এখানে জেনিফার তাকে রাতে চুরির কথা বলে এবং জ্যাক সন্দেহ করে যে চোররা লাইব্রেরির নতুন স্পন্সরদের পেছনে লেগেছে। তাদের কথা বলার মাঝখানে সেখানে চলে আসে জ্যাক এবং সে তার স্ত্রীকে দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে ফ্রাঙ্ককে একা রেখে জেনিফারের সাথে কথা বলার জন্য তাকে নিয়ে যায়। ফ্রাঙ্ক মহিলাদের গয়না, বিশেষ করে জ্যাকের স্ত্রীর গলার হারটির দিকে নজর দিতে শুরু করে, কিন্তু তখনই জ্যাক তার কাছে এসে বলে যে সে ফ্রাঙ্কের অপরাধমূলক অতীতের ব্যাপারে জানে এবং সেই সাথে তাকে এটাও জানায় যে আগের দিন লাইব্রেরিতে তারা ফ্রাঙ্কের চশমা পেয়েছে। জ্যাক ফ্রাঙ্ককে তখন আর কখনো লাইব্রেরিতে আসতে নিষেধ করে। এর কিছুক্ষণের মধ্যে জেনিফার ফিরে আসে। ফ্রাঙ্ক তখন হঠাৎ করে স্বীকার করে যে সে মনে করে জ্যাক একজন প্রতারক, কিন্তু সে বুঝতে পারছে না এটা তার কেন মনে হচ্ছে। তো বাড়ি ফিরে ফ্রাঙ্ক রোবটটিকে তার ভিজুয়াল মেমোরি চালু করতে বলে এবং তখন সে জ্যাকের স্ত্রীর গয়না পরীক্ষা করে বুঝতে পারে যে নেকলেসটা অত্যন্ত মূল্যবান। কিন্তু ফ্রাঙ্ক কি পরিকল্পনা করছে তা বুঝতে পেরে রোবটটা তাকে ঝুঁকি নিতে নিষেধ করে, কিন্তু ফ্রাঙ্ক বিশ্বাস করে যে এসব চুরির প্ল্যানিং করলে তার মাথা ঠিকমতো কাজ করবে, এতে বুড়ো বয়সে তার বুদ্ধির ব্যায়াম হবে। যাই হোক, এরপর সে রোবটটাকে নিয়ে জ্যাকের বাড়িতে নজর রাখতে শুরু করে। তারা সারাদিন কি করে, কখন বাইরে যায়, এই সব কিছুই নোট করতে শুরু করে। এরপর সে বাড়ি ফিরে প্ল্যান করতে থাকে কিভাবে সে চুরিটা করবে। আর ঠিক তখনই বাইরে জেনিফার আসে তার সাথে দেখা করতে, কিন্তু ভেতরে ঢুকলে এসব কিছু জেনে যাবে বলে ফ্রাঙ্ক জেনিফারকে বাড়িতে ঢুকতে দেয় না। সে বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি আবার পরে এসো। তখন জেনিফার তার সাথে আনা পাইটা দরজার পাশে রেখে চলে যায়। পরদিন সকালে ফ্রাঙ্ক লাইব্রেরি থেকে চুরি করা বইটা জেনিফারের কাছে ফিরিয়ে দিতে লাইব্রেরিতে যায়, কিন্তু ভেতর থেকে গানের শব্দ আসছিল শুনে সে ঘুরে যায়। সে আবারও জ্যাকের বাড়িতে যায়, আর সেখান থেকে ফিরে ফ্রাঙ্ক রোবটটাকে তার জীবন সম্পর্কে বলতে থাকে। রোবটটি বাগানের যত্ন নিতে নিতে ফ্রাঙ্কের গল্প শুনছিল এবং পাকা টমেটোগুলোতে জল দিতে থাকে। এদিকে ম্যাডিসন বাড়ি ফিরে তার বাবাকে রোবট থেকে মুক্তি পাওয়ার জন্য বলতে থাকে, কারণ তার কাছে মনে হয় রোবটের সাথে থাকা বিষয়টা নৈতিকভাবে একদমই সঠিক কোনো ডিসিশন না। এমনকি সে একটা পাসওয়ার্ড ব্যবহার করে রোবটটাকে শাটডাউন করে দেয়, যা ফ্রাঙ্ক আগে জানতোই না। মেডিসন তার বাবাকে তার রিসেন্ট ট্রাভেলিং এর ছবিগুলো দেখায়, কিন্তু ফ্রাঙ্ক তখনও শুধু তার রোবটটাকে নিয়ে চিন্তা করছিল। পরদিন সকালে ফ্রাঙ্ক তার রোবটের অ্যালার্ম ছাড়াই জেগে ওঠে এবং নিচে সে সবার প্রথমেই সে রোবটটাকে আবার চালু করার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড ছাড়া এটি অসম্ভব। মেডিসন দোকান থেকে অনেক খাবার কিনে নিয়ে আসে, কিন্তু ফ্রাঙ্ক অনেক আগে থেকেই এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ রোবটটি এতদিন ধরে শুধু স্বাস্থ্যকর সকালে নাস্তা খাওয়ারই অভ্যাস করেছে। এছাড়াও জ্যাকের বাড়িতে একা একা নজর রাখতে ফ্রাঙ্ক কোনো মজাই পাচ্ছিল না, কারণ সবসময় তার সাথে রোবটটা থাকতো। আর রাতে ফ্রাঙ্ক তার মেয়েকে বলে রোবট অ্যাক্টিভ থাকলে বাড়িটা অনেক পরিষ্কার আর পরিপাটি থাকে। আসলে সে এসব কিছু বলছিল যাতে মেডিসন আবার রোবটটাকে অ্যাক্টিভ করে দেয়। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রাঙ্ক দেখে যে পুরো বাড়ি একদম চকচক করছে, আর সে রান্নাঘরে গিয়ে দেখে মেডিসন সেখানে মোছামুছি করছে, কিন্তু সে এমন একটা ভাব করে যেন পুরো বাড়িটা সারা রাত ধরে এসে গুছিয়েছে। কিন্তু ফ্রাঙ্ক বুঝতে পারে যে মেডিসন নিশ্চয়ই রোবটটাকে দিয়ে সব কাজ করিয়েছে। প্রথমে মেডিসন মানতে চাচ্ছিল না, কিন্তু অবশেষে তার বাবার চাপে সে স্বীকার করে নেয় যে আসলে কাজগুলো সে রোবটটাকে দিয়েই করিয়েছে। তখন ফ্রাঙ্ক বলে যে রোবটটা কারো চাকর নয় যে তুমি চাইলে তাকে অফ বা অন করে রাখবে, তাই তোমার উচিত এখনই রোবটটাকে অ্যাক্টিভ করে দেওয়া। মেডিসন তার বাবার কথায় অনিচ্ছা সত্ত্বেও রোবটটাকে আবার অ্যাক্টিভ করে দেয়, আর সেই রাতেই ফ্রাঙ্ক আবারও রোবটের সাথে তার চুরির প্ল্যানগুলো শেয়ার করতে থাকে। সে বলে, এতদিন নজর রেখে আমি যা বুঝেছি সেটা হলো আসলে জ্যাকের স্ত্রীর নামে সব টাকা। জ্যাক শুধুমাত্র অ্যাটিটিউড নিয়ে ঘোরে, আর তাই তারা যেদিন পার্টিতে যাবে আমরা সেদিনই চুরিটা করব। এরপর আমরা দেখতে পাই তারা কিভাবে চুরিটা করে। জ্যাকের বাড়িতে বেশ স্ট্রং সিকিউরিটি ছিল, কিন্তু ফ্রাঙ্কের সবকিছুর ক্যালকুলেশন করেই একটা সেফ রাস্তা দিয়ে জ্যাকের বাড়িতে ঢোকে, আর তারা দুজন সোজা চলে আসে লকার রুমে। রোবট তখন সেখানে থাকা লকারটাকে খুব দ্রুত কয়েক শত কম্বিনেশন ইউজ করে খুলে ফেলে। ফ্রাঙ্ক বুঝতে পারছিল যে এই নেকলেসটা সে কোথাও বিক্রি করতে যেতে পারবে না, কারণ এত দামি একটা জিনিস খুব সহজেই মানুষ চিনে ফেলবে। তাই সে নেকলেসটাকে তার বাড়ির একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রাখে। পরদিন সকালে রোবট ম্যাডিসন আর ফ্রাঙ্কের জুস পরিবেশন করছিল, আর ঠিক তখনই শেরিফ জ্যাকের সাথে ফ্রাঙ্কের বাড়িতে আসে। শেরিফ বিশ্বাস করে যে তার প্রতিবেশী চুরির পেছনে নিশ্চয়ই ফ্রাঙ্কের কোনো হাত আছে, কারণ শেরিফ ফ্রাঙ্কের অপরাধমূলক অতীত সম্পর্কে আগে থেকেই জানতেন। শেরিফ ফ্রাঙ্কের বাড়িতে সার্চ করতে চায়, কিন্তু ম্যাডিসন অবাক হয়ে বলে যে তার বাবা নির্দোষ, তাই সে শেরিফকে এর পরের বার সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে বলে। পরদিন মেডিসন তার বাবাকে বিদায় জানায়, কারণ তার যাওয়ার সময় হয়ে এসেছিল। ফ্রাঙ্ক তাকে একজোড়া দামি কানের দুল উপহার দেয়, সেই সাথে তার মেয়েকে এটাও বলে দেয় যে সে যদি কখনো সেই কানের দুলটা বিক্রি করতে চায় তাহলে যেন এখান থেকে অনেক দূরে গিয়ে বিক্রি করে। মেডিসন চলে যাওয়ার পর ফ্রাঙ্ক লক্ষ্য করে যে একটি গাড়ি তার বাড়িতে নজরদারি করছে। সে বুঝতে পারে এটা পুলিশ ছাড়া আর কেউই না, আর যে কোনো সময় তার বাড়িতে আক্রমণ করতে পারে তারা। তাই ফ্রাঙ্ক ভেতরে সে টিভির ভলিউমটা বাড়িয়ে দেয়, আর সে সিদ্ধান্ত নেয় বাড়িতে থাকা সব চুরির প্রমাণ নষ্ট করে ফেলবে। তাই লাইব্রেরি থেকে আনা বইটা সে আগুনে পোড়াতে শুরু করে। আসলে সে চাচ্ছিল পুলিশ যেন এই বাড়িতে কোনো প্রমাণই খুঁজে না পায়। রোবটটি তখন ফ্রাঙ্ককে তার স্মৃতি মুছে ফেলতে বলে, কিন্তু ফ্রাঙ্ক এটা কিছুতেই চাচ্ছিল না। সে চায় না রোবটটা তার সব স্মৃতি ভুলে যাক। এরপর সে রোবটটাকে বলে হান্টারকে দ্রুত ফোন করে এখানে আসতে। হান্টার তার বাবার বাড়িতে ছুটে যায় এবং তাকে বিছানায় দেখে হান্টার ফ্রাঙ্ককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্রাঙ্ক হঠাৎই স্বীকার করে নেয় যে সে একজন খারাপ বাবা এবং তার ছেলের কাছে ক্ষমা চায়। এরপর সে হান্টারকে বলে
তার ব্রিফকেসটা দূরে কোথাও লুকানোর জন্য, কিন্তু শর্ত হলো ভেতরে কি আছে সেটা হান্টার দেখতে পারবে না। বাবার কথা রাখতে হান্টার তার গাড়ির ট্রাঙ্কে ব্রিফকেসটি রাখে, কিন্তু ঠিক তখনই সেখানে শেরিফ চলে আসে এবং যখন তারা ব্রিফকেসটি খোলে তখন সেটার ভেতরে কিছু অকেজো চীনামাটির মূর্তি খুঁজে পায় এবং শেরিফ হান্টারকে তখন পাশের বাসার ডাকাতির বিষয়টা বলে, কিন্তু ছেলে বুঝতে পারে না কেন তার বাবাকে অভিযুক্ত করা হচ্ছে, যেহেতু সে একজন অসুস্থ ব্যক্তি। তখন ফ্রাঙ্ক আকস্মিকভাবেই তার ছেলেকে রাখতে দেখে বারান্দায় বেরিয়ে আসে। সে আতঙ্কে ছুটে এসেছিল। জ্যাকের মনে হচ্ছিল পুলিশ রোবটের স্মৃতি পরীক্ষা করে দেখতে পারে, কিন্তু এই কথা বলার সাথে সাথেই রোবটটা সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে। রোবটটি এখনই ফেটে যাবে, এই ভয়ে সেখান থেকে সবাই বাইরে বের হয়ে আসে। আর এই সুযোগের অপেক্ষাই ছিল ফ্রাঙ্ক। সে তখন বাইরে এসে হান্টারের গাড়িটা নিয়ে রোবটটাকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে জেনিফারের কাছে যায়। আর যাওয়ার সময় রোবটটা আবারও ফ্রাঙ্ককে বলে, তুমি আমার মেমোরি ডিলিট করে দাও, তাহলে আর কোনো প্রমাণই থাকবে না। কিন্তু ফ্রাঙ্ক তখন অন্য পথ খোঁজার চেষ্টা করছিল। তারা দুজন যখন লাইব্রেরিতে যায় এবং ফ্রাঙ্ক জেনিফারের সাথে কয়েকদিনে ঘটে যাওয়ার সব ঘটনাগুলো বলতে বলতে সে দেওয়ালে তার বাচ্চাদের ছবি দেখতে পায়। এমনকি সে জেনিফারের সাথে নিজের একটি ছবি লক্ষ্য করে এবং হঠাৎ বুঝতে পারে যে জেনিফার আসলে তার স্ত্রী, যাকে সে তার অসুস্থতার কারণে ভুলে গিয়েছে। ফ্রাঙ্ক এবং রোবট আবারও তাদের বাড়ি ফিরে আসে, আর পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা দুজনেই আবারও বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর পুলিশরাও তাদেরকে ঢুকতে দেখে বারবার ফ্রাঙ্ককে বলছিল রোবটটাকে তাদের হাতে তুলে দিতে, কারণ তারা রোবটের মেমোরি থেকে এটা প্রমাণ করতে চায় যে ফ্রাঙ্ক আসলেই চোর। কিন্তু রোবট ফ্রাঙ্ককে বলে তার মেমোরি আগে থেকেই রিসেট দিতে, যাতে পুলিশ কোনো প্রমাণ খুঁজে না পায়। আর তাই ফ্রাঙ্ক কিছুক্ষণ পরে রোবটটার মেমোরি মুছে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই ফ্রাঙ্ক তার ডিমেনশিয়া বাড়ার সাথে সাথেই একটা প্রাপ্তবয়স্ক ডে কেয়ারের দিন পার করছে। এখানে তার পরিবার তার সাথে দেখা করতে আসে এবং বৃদ্ধ লোকটি তাদের ভালোবাসা এবং যত্ন অনুভব করতে পেরে খুশি হয় এবং তারা তখন তাদেরকে বিদায় জানায়। তো বিদায়ের সময় সে হান্টারকে একটা নোট পাঠিয়ে ইঙ্গিত করেন যে চুরি হওয়া গহনাগুলি বাগানের টমেটো নিচে সমাহিত করা হয়েছে। আর এই সিনের মধ্যেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।